বাংলাদেশের অনেক কথিত প্রথম সারির কাগজ তারা কিন্তু একটা প্রোপাগান্ডা চালিয়েছে যে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না। এখন যেই পত্রিকাগুলো এই প্রোপাগান্ডাটা চালালো, এদেরকে সবাই তো আমরা চিনি। এদের ভূমিকা কেমন ছিল ১-১১ সময়, এদের ভূমিকা কেমন ছিল ২০২৪ বা এর আগে পরে আমরা জানি। তার মানে একটি চক্র চাইছিল না যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যান। আজকেই যখন ভারতীয় হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রী বৈঠক হলো, তারপর একটি প্রেস ব্রিফিং এ খলিলুর রহমান বলেছেন যে ওনারা একটা আমন্ত্রণ পত্র পেয়েছিলেন, স্বীকার করলেন। আরেকটি আমন্ত্রণ পত্র পেয়েছে ব্রিক্স সম্মেলন উপলক্ষে, সেখানে প্রধানমন্ত্রীকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। লক্ষ্য করে দেখবেন যে শ্রী দীনেশ ত্রিবেদী কিন্তু এই বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি। এ কারণেই মন্তব্য করেননি যে তিনি চাইছিলেন যে দাওয়াত তো তারা দিয়েছে, না হলে এবার এটা আমাদের পক্ষ থেকে জবাবটা আসুক। প্রধানমন্ত্রী যাচ্ছেন, কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেল যে ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উনি দায়িত্ব গ্রহণের পরপরই আমন্ত্রণ জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানান। এই যে একটি আন্তরিকতা, এই আন্তরিকতাটাকে বিনাশ করার চেষ্টা কে করলো? কে এই আমন্ত্রণ পত্রটি ৬ মাস ড্রয়ারে ঢুকিয়ে রাখলো? খলিলুর রহমান। কেন রাখলো? কারণ খলিলুর রহমান তো তারেক রহমানের লোক নয়। খলিলুর রহমান তারেক রহমান সাহেবকে নিয়ে গেল মালয়েশিয়া, আমরা কি পেলাম? কিচ্ছু না। তিনি চিনি নিয়ে গেল, চুক্তি করালো, মানে এমওইউ সমঝোতা চুক্তি, আমেরিকা খেপে গেল। চীন একটি বেনিয়া রাষ্ট্র, এই চীন কোন দেশেই স্বার্থ ছাড়া বিনিয়োগ করবে না। আর বাংলাদেশের মতন এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিবেশ পরিস্থিতিতে যেখানে কোনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, যেখানে বিদ্যুতের সংকট, যেখানে চাঁদাবাজি, দখলবাজি, মব সন্ত্রাস চলছে, সেখানে কোন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি অথবা দেশ অথবা কোম্পানি তো বিনিয়োগ করবে না। তাহলে বিদ্যুতের যে সরবরাহ যে চাহিদা, সেটা তো আমরা পূরণ করতে পারবো না। শিল্পের যে মূল চালিকা শক্তি গ্যাস সরবরাহ করতে পারবো না। চাঁদাবাজি আমরা বন্ধ করব কি করে? মানে আমাদের দলের লোকেরাই তো চাঁদাবাজি করছে, মাপ সন্ত্রাস আমরা এবং আমাদের সহযোগীরা করছে। এই টোটাল সিনারিওর মধ্যে চীন এসে বিনিয়োগ করবে না। আপনি হয়তো বলতে পারেন যে চীন তো কথা দিয়েছে, চীন তো কথা দিবেই। আমি বিনিয়োগ করতে চাই, মানে আমি আপনার কাছ থেকে জমি কিনতে চাই, কিন্তু সেই জমিটা তো নিষ্কণ্টক হতে হবে। আরেকজনের বেদখল হয়ে দেওয়া জমিটা আমি কিনবো না। তাহলে বিনিয়োগ পাওয়ার জন্য যে বিশেষ বিশেষ কারণগুলো, প্রয়োজনগুলো, বিদ্যুতের সরবরাহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা তো নিশ্চিত করতে পারছি না। আর এই যে বিনিয়োগ আনার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? আশিক চৌধুরী। এই আশিক চৌধুরী কে? ইউনুসের লোক। তার কি পূর্বে কোনো অভিজ্ঞতা আছে এই সেক্টরে? একদমই না। তো যেই লোক প্যারাসুট করে ঝাঁপ দেয় বিমান থেকে, মানে একটি
বাচ্চা সুলভ লোক, আমি যাকে বলবো ম্যাচিউরিটি নাই, পরিপক্কতা নাই। সে তো কত কিছু শোনালো আশিক চৌধুরী। একটা আশিক চৌধুরী আর একটা ইউনুস প্রতিযোগিতা করে আমাদেরকে মিথ্যাচার করলো। বিনিয়োগ আসছে, বিনিয়োগের বন্যা বয়ে যাবে, আর ইউনুস বলেছে চাকরির বন্যা বইবে। কোনটাই তো হয়নি। তো ইউনুসের এমন একটি মাকাল ফলকে তারেক রহমান রেখে দিয়েছেন বিনিয়োগ বোর্ডের প্রধান করে। ইউনুসের লোক খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিস্থিতি রেখে, মানে এই সরকারটা তো আসলে বিএনপি সরকার নয়, এটা আসলে একটি পাঁচমিশালি সরকার, যে সরকারের আসলে কোনো মাথা, দেহটা আছে, মাথাটা নাই। কে সরকারের কি আমরা জানি না। তো আপনি রাজনৈতিক সরকার হলে তো রাজনৈতিক লোকজন রাখুন, সমস্যা নাই, অথবা আমলা, কিন্তু আপনি সব ভাড়াটিয়া লোক। এবং এদের আশিক চৌধুরী অন্য একটা দেশের নাগরিক, খলিলুর রহমান অন্য একটা দেশের নাগরিক। তো যারা অন্য দেশের নাগরিক, মানে তাদের এই দেশের প্রতি কোনো প্রতিশ্রুতি নাই, কমিটমেন্ট নাই, তাদেরকে দিয়ে আপনি কি পাবেন? তারা তো লুটবে, লুটতারা শেষ হলে একসময় চলে যাবে। কাজেই এই পরিস্থিতিতে তারেক রহমান হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে ওনাকে এখন ভারতে যেতে হবে। এবং আজকে যদি আপনি সেই দীনেশ ত্রিবেদীর সাথে তারেক রহমানের যে সাক্ষাৎকার, যে ছবিটা আমরা দেখেছি, ভিডিও, অসম্ভব আন্তরিকতা ছিল দুই পক্ষেই। এই দুই পক্ষের আন্তরিকতা কিন্তু একটি সিগন্যাল দিয়েছে যে তারেক রহমান এখন আর কোন আমন্ত্রণ পত্র ড্রয়ে রাখতে রাজি না। খলিলুর রহমান এবার ড্রয়ার থেকে আমন্ত্রণ পত্র বের করে নিয়ে আসছেন, এনে সাংবাদিকদেরকে বলেছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাচ্ছেন, সেটা এই যে প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত হয়তো আনুষ্ঠানিক ঘোষণাটা আসবে না, তারপরেই এই ঘোষণাটা চলে আসবে। আপনি এই কথার মাঝে একটা কথা বললেন যে এই খলিলুর রহমান যিনি, তিনি চীনে নিয়ে গিয়ে এক প্রকার বলা যায় যে বিপদে ফেলে দিয়েছেন এক প্রকার সরকারকে, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক। কথিত আছে যে খলিল তো মার্কিন প্রতিনিধি, কিন্তু উনি চীনে নিয়ে গিয়ে সরকারটাকে এইভাবে বিপদে ফেললেন কেন? এইটা যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা দেন। খলিল মার্কিন প্রতিনিধি, এটা আপনাকে কে বললো? আমি যদি আমার একটা পৈতৃক সম্পত্তি যে কোনো কাউকে বিনামূল্যে দিতে চাই, একজন সন্ত্রাসীকে, তা আমি তো সেই সন্ত্রাসীর খুব প্রিয় লোক হব। খলিলুর রহমান কি তার জীবনে কোনোদিন কেরানির চাকরি ছাড়া কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন? করেন নাই। আমি নিশ্চয়তা দিয়ে বলছি যে, যেমন বললাম যে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন, আজকে আরেকটা কথা গ্যারান্টি দিয়ে বলছি যে খলিল আমেরিকার লোক যদি হয়ে থাকেন তর্কের খাতিরে, আমি ধরে নিব হ্যাঁ, তাহলে তারেক রহমান তো সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে। তো তখন আমরাও দেখব যে প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাবেন, যেমন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, সেনাপ্রধানকে এবং বিভিন্ন দেশের সরকার প্রধানদেরকে নিয়ে যান। তো এটা যদি পারেন, তখন আমি নিজে হাত জোর করে সরি বলবো যে আমি খলিলুর রহমান সাহেবের ক্ষমতাকে, সক্ষমতাকে ছোট করে দেখেছি। আর যদি উনি না পারেন, তাহলে জাতি জেনে যাবে যে খলিলুর রহমান আসলে একটি ফানুস, মিথ্যের ফানুস, আর কিছুই নয়। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ট্রাম্পের হোয়াইট হাউসে তারেক রহমানকে নিয়ে যাওয়ার মতো মুরদ খলিলুর রহমানের নেই। খলিলুর রহমান সাহেব আমার এই মন্তব্যটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন, করে আমাকে ভুল প্রমাণ করুন। আমি আপনার এই চ্যানেলে এসে হাত জোর করে খলিলুর রহমান সাহেবের কাছে ক্ষমা চাইব। যতক্ষণ তিনি তা না পারবেন, ততক্ষণ আমরা আর বলবো না যে খলিলুর রহমান আমেরিকার লোক। আমরা বলবো একটি কেরানি, যে এই দেশটাকে আমেরিকার হাতে তুলে দিতে চেয়েছে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যারা দেশ তুলে দিয়েছিল আপনি জানেন, তো তারা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক হয়েছিল, কিন্তু আদৌ থেকে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক ছিল? ছিল না তো। খলিলের অবস্থা অনেকটা তাই। কাজেই এটা একটা মিথ যে খলিলুর রহমান আমেরিকার লোক। খলিলুর রহমান সাহেব নিজেই কি ট্রাম্পের সঙ্গে দেখা করতে পেরেছেন? পারেন তো নাই। বা খলিলুর রহমান যদি আমেরিকার লোক হতেন, তো এখন উনি তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তো আপনি আমাকে অনুগ্রহ করে বলুন যে ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, ফক্স, সিএনএন এইগুলোতে খলিলুর রহমান সাহেবের সাক্ষাৎকারের বন্যা বইতো না? বলেছে? আছে কিছু? বা খলিলুর রহমান সাহেব এই যে বিএনপির 6 মাস পূরণ হয়ে যাচ্ছে, তো বিএনপির এই 6 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্পর্কে একটি ভালো নিবন্ধ নিউ ইয়র্ক টাইমসে বা ওয়াশিংটন পোস্টে বা ওয়াল স্ট্রিট জার্নালে বা ওনার সম্পর্কে একটি ফিচার বা ওনার সাক্ষাৎকার ফক্স নিউজে বা সিএনএনে গেছে? যায়নি তো। হ্যাঁ, এখানে অবশ্য শুধু খলিলুর রহমান সাহেবের ব্যর্থতা না, এটা হলো ওয়াশিংটনে যে ইউনুস একটা লোককে বসিয়েছে প্রেস মিনিস্টার হিসেবে, রাষ্ট্রদূতের উপরে মর্যাদা দিয়ে, এটা তো আমি তাকে বলি মাকাল ফল, কোনো কাজের না। এই ভুলটা বিএনপি শুধু করছে তা না, বিএনপি তাকে অবিলম্বে কলব্যাক করা উচিত। কিন্তু এরকম ভুল আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। আওয়ামী লীগও এই ধরনের লোক পাঠিয়েছে ওয়াশিংটনে, লন্ডনে, দিল্লিতে পাঠিয়েছে না, যাদের কোনো কিছু করার যোগ্যতা নাই। যাই হোক, আমি খলিলুর রহমান সাহেবের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষায় আছি। উনি যদি তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসাতে পারেন হোয়াইট হাউসে, তাহলে আমরা ভাববো যে হ্যাঁ, আমরা একজন যোগ্য পররাষ্ট্রমন্ত্রী পেয়েছি। আমরা সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত দেখবো যে খলিলুর রহমান আসলে কি করছেন। আজকে আরেকটি খুব আলোচিত ঘটনা ইতিমধ্যে বাংলাদেশের গণমাধ্যমে সয়লাভ হয়ে গেছে দুপুরের পর থেকে। র প্রধান ঢাকায়, এর তাৎপর্য কি? র প্রধান ঢাকায় মানে রয়ের প্রধান শ্রী প্রহ্লাদ জৈন ঢাকায় এসছেন। জি, তিনি এসছেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা বা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে। গোয়েন্দা ভিত্তিতে দুটো শব্দ আছে, একটা হলো কোভার্ট বা গোপনীয়, আর একটা হলো ওভার্ট বা প্রকাশ্য। উনি তো প্রকাশ্যে এসেছেন। অনেকেই ভাবছেন বা বলেন বা কল্পনা করেন যে পরাগ জৈন বাংলাদেশে এসেছেন শেখ হাসিনা বিষয়ে কথা বলতে। তো শেখ হাসিনা বিষয়ে যদি উনি কথা বলতেন, তাহলে ওনাকে ডিজিএফআই আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসতো না, আর ডিজিএফআই রেডিসন হোটেলেও ওনাকে রাখতো না। তাহলে উনি ওনার নিজের উদ্যোগে আসতেন। পরাগজন এসছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছু নিরাপত্তা জনিত বিষয় আছে। বাংলাদেশের ভেতরে আইএসআই এবং পাকিস্তানি জঙ্গিরা অসংখ্য ঘাঁটি গেড়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে অনেকগুলো ক্যাম্প স্থাপন করেছে। বাংলাদেশের ভেতরে নানামুখী অপতৎপরতা চলছে, যেমন আমরা দেখেছি সাম্প্রতিক সময় পাইপ বোমা উদ্ধার, প্রেসার কুকার বোমা উদ্ধার। তো এই সমস্ত কিছু তো বাংলাদেশের নিরাপত্তার জন্যই শুধু হুমকি নয়, ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এই সমস্ত কারণে পরাগজন এসেছেন। আর আপনি যখন আমাকে এই প্রশ্নটা করেছেন, আপনার সদয় অনুমতি নিয়ে আমি একটা প্রসঙ্গ উত্থাপন করতে চাই যে সেই জিনিস টিভির সাথে বৈঠকে বাংলাদেশ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে, খুব ভালো কথা। তো ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার আগে এই হত্যাকারীদেরকে কারা নিয়োগ দিল? আমি তো জানি এটার পেছনে ইউনুসের একজন উপদেষ্টা ছিল জড়িত, আরো দুজন উপদেষ্টাও ছিল, টোটাল 3 জন। তাহলে ভারতে এই বাংলাদেশ থেকে গোয়েন্দারাই যাক, ভারতীয় গোয়েন্দারা মিলে একটি সম্মিলিত সংবাদ সম্মেলন করিয়ে
এই ওসমান হাদির হত্যাকারীদের যে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বা তারা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এরই মাঝে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, সেটা আমরা দেখতে চাই। পাশাপাশি ভারতের অভ্যন্তরে শিবিরের ক্যাডার লুকিয়ে আছে, ভারতের অভ্যন্তরে জেএমবির সালাউদ্দিন সালেহীন বহু বছর ধরে 2014 সাল থেকে লুকিয়ে আছে। ভারতের ভিতরে অসংখ্য জঙ্গিরা, সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সরকারের তো উচিত এই জঙ্গি এবং সন্ত্রাসীদের একটি তালিকা ভারতের কাছে হস্তান্তর করা এবং জাতিকেও জানানো এবং তাদের প্রত্যার্পণ প্রত্যাশা করা। আপনি শেখ হাসিনার প্রত্যার্পণ চান, এটা তো পলিটিক্যাল ইস্যু, আর ওইগুলো তো হলো ল অ্যান্ড অর্ডারের জন্য জরুরি, যে আপনি ওসমান হাদির হত্যাকারীদেরকে আনুন। আনার আগেই তাদের বিবৃতিটা আমরা জাতি হিসেবে শুনতে চাই, কারণ ওরা ঢাকায় চলে এলে তাদেরকে হয়তো আর কথা বলতে দেওয়া হবে না, কারণ এই তার পিছনে কারা কারা জড়িত আমরা হয়তো অনুমান করতে পারছি, আন্দাজ করতে পারছি, কিন্তু তারাই তো ক্ষমতার বিভিন্ন জায়গায় বসে আছেন। বিএনপির ভেতরে না হলেও বিএনপির বাইরে, মানে জামাতও তো আসলে ক্ষমতাতেই আছে। আমরা জানতে চাই এই হত্যাকারীদের পরিচয় এবং ওসমান হাদির ভাই ওমরকে যে তাড়াহুড়ো করে একটি দূতাবাসে, আমাদের বাংলাদেশ দূতাবাসে পাঠিয়ে দেওয়া হলো। কেন পাঠিয়ে দেওয়া হলো? সে যখন বলছিল যে খুনিরা ইউনূসেরই লোক, ইউনূস এটার জন্য দায়ী, তখনই তো তাকে পাঠিয়ে দেওয়া হলো দূতাবাসে মুখ বন্ধ করার জন্য। কিন্তু আমরা জানতে চাই জাতি হিসাবে যে এই মুখ বন্ধ করার পিছনে কারণ কি, এটা আমাদের জানার অধিকার আছে, আমরা জানতে চাই। আমরা সবাই ওসমান হাদি হত্যার বিচার চাই, কারণ আমরা ৭৫ থেকে শুরু করে এখন অব্দি কোনো হত্যাকাণ্ডের আমরা পক্ষ না, কোনো হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না। কাজেই ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। তার আগে আমরা প্রতিটি অপরাধীর পরিচয় জানতে চাই। আমরা ওসমান হাদির ভাইয়ের হঠাৎ করে পাঠিয়ে দেওয়ার পিছনে কি মিস্ট্রি, কি রহস্য, সেটাও জানতে চাই। এবং বাংলাদেশ সরকার যেন অবিলম্বে, যেমন আপনি জানেন যে ডেভিড ইমনকে ধরা হলো কদিন আগেই, ওটা তো শিবিরের ক্যাডার। সে তো বলেছে একজন অন্য ক্যাডার, তার যে বস ভারতে আছে, তাহলে এটা তো প্রমাণিত হয়েছে, তার ছবিও আমাদের কাছে আছে। বাংলাদেশ সরকার দিক ভারতের কাছে। আমরা কোন সন্ত্রাসী বাংলাদেশে, ভারতে বসে বাংলাদেশ সন্ত্রাস করবে, এটা আমরা অ্যালাউ করব না। এই বিষয়ে জোরালো ভাবে কথা বলতে হবে, এবং এটা বললে আমরা বলবো হ্যাঁ ঠিক আছে, আমাদের সরকার সত্যিকার অর্থে জাতির স্বার্থে কাজ করছে। সাম্প্রতিক সময়ে একটি ঘটনা ঘটে গেছে যে সৌদির নেতৃত্বে আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, অংশগ্রহণ, এটিকে আমাদের ভূ রাজনীতিতে এটির প্রভাব কি, ইরান বিরোধী জোট, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, সৌদি নেতৃত্বাধীন যে জোট, সামরিক জোট, কিন্তু সেই সামরিক জোটটা বলা হচ্ছে হুতিদের বিরুদ্ধে, কিন্তু আসলে ইরানের বিরুদ্ধে। কারণ হুতিরা তো ইরানের প্রক্সি। পাকিস্তান কিন্তু এই সমস্ত গল্প শুনিয়ে সৌদি আরব থেকে, ইউএই থেকে কোটি কোটি ডলার নিচ্ছে। তো আমরা বাংলাদেশ তো সেই সামরিক জোটে গিয়েছি, খুবই ভালো কথা, কিন্তু আমাদেরকে বিনিময়ে কি দিল? পাকিস্তানকে $10 বিলিয়ন দিয়ে দিলে আমাদেরকেও তো $5 বিলিয়ন দিতে হবে, কারণ এই সামরিক জোটে যে যাবে আমার সশস্ত্র বাহিনীর সদস্যরাই তো যাবেন। তো ওনাদের তো জীবনের ঝুঁকি আছে। তো এই জীবনের ঝুঁকিতে আমরা যে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে পাট ফেলবো নিয়ে
বা ঠেলে দিব, তারপরে ওনারা সেখানে ওনাদের কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা তো শুধু ওনাদের মরদেহ গ্রহণের জন্য আর বাকি জীবনের জন্য ওনাদের পরিবারকে একেবারে ছন্ন ছাড়া করে দেওয়ার জন্য তো আমাদের এটা করা উচিত না। কাজেই সৌদি আরবের কাছে আমাদের চাইতে হবে, হয়তো সরকারি লোকরা বলবেন সৌদি আরব আমাদের থেকে শ্রমিক নিবে। ভাই, শ্রমিক আমাদের সস্তা এই জন্য নেয়, পাকিস্তান থেকেও নেয়, কিন্তু আমাদেরকে টাকা দিতে হবে। আমাদের এখন টাকা দরকার বাংলাদেশের। পাকিস্তানকে $10 বিলিয়ন দিয়েছ, আমাদেরকে $5 বিলিয়ন দাও। তোমরা ইউএই কে টাকা দিয়েছ, পাকিস্তানকে আমাদেরকে দাও। যদি বলেন যে পাকিস্তান তো সামরিক পারমাণবিক শক্তি, তোমরা তো পারমাণবিক শক্তি না, তাহলে ভাই আমরা এই জোটেও নাই। কারণ পারমাণবিক শক্তি, তোমার পারমাণবিক বোমা মারামারি তো হবে না, যুদ্ধ হবে। সেই যুদ্ধে তো পারমাণবিক বোমার ব্যবহারই হবে না। তো যুদ্ধে পাকিস্তানের 5 জন সৈন্য মরলে আমারও মারা যাবে, অন্যদেরও মারা যাবে। তো আমাকে সেটার কম্পেনসেশন এখন দিতে হবে, নগদ দিতে হবে। আমি বাকির আশায় বসে থাকবো না। এই যে একটা চমৎকার বিষয় আপনি উত্থাপন করেছেন, যে এটাও তো ফজলুর রহমানের ব্যর্থতা, যে আপনি যে সৌদি সামরিক জোটে আমার সশস্ত্র বাহিনীকে দিবেন, তাহলে সশস্ত্র বাহিনীর এই সিদ্ধান্ত নিতে হলে আপনাকে সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানের সঙ্গে তো পরামর্শ করা উচিত ছিল। তো আপনি কি সেটা করেছেন? মানে খলিলুর রহমানকে প্রশ্ন করছি, করেননি তো। তাহলে আপনার কি মনে হয় যে বাংলাদেশের সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান আপনি খলিলুর রহমান সাহেবের চাকর বাকর? আপনার কি এটাই মনে হয়? এটা তো আপনি ধৃষ্টতা দেখালেন যে আমার সশস্ত্র বাহিনী আমার সার্বভৌমত্বের প্রতীক। যেহেতু আপনি খলিলুর রহমান বাংলাদেশের কেউ না, যেহেতু আপনি আমার সার্বভৌমত্বকে বিপন্ন করে দিয়েছেন আমেরিকার সঙ্গে সেই চুক্তি করে, আপনি তো এই জন্যই আমার সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীকে অবজ্ঞা করেছেন, অবমাননা করেছেন, অপমান করেছেন। কাজে সৌদি সামরিক জোটে অংশগ্রহণ, এটা লিড দেওয়া উচিত ছিল আমার সেনা প্রধানের। পাকিস্তানে সৌদি সামরিক জোটে যাওয়ার বিষয় লিড দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির, আর আমারটা দেয় খলিলুর রহমান। এটা তো হবে না, এটা তো মানা যাবে না। কারণ খলিলুর রহমান তো প্রতিরক্ষা মন্ত্রী নন। এই বিষয়টা, এই ইম্পর্টেন্ট বিষয়টা আপনি আজকে উত্থাপন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এটা তো কেউ বলছে না। সামরিক জোটে যাবে সেটা সিদ্ধান্ত নেবে সামরিক বাহিনী, আর নিতে পারেন প্রধানমন্ত্রী যেহেতু তিনি প্রতিরক্ষা মন্ত্রী, আর নিতে পারেন প্রেসিডেন্ট যেহেতু তিনি সশস্ত্র বাহিনী প্রধান। খলিলুর রহমান পারেন না, বা অন্য কেউ পারেন না। এটা আমার কাছে খুব খারাপ লাগে যে এই ইউনুস জমানায় আমরা দেখেছি যেভাবে আমাদের মতো মানুষকে, সাধারণ মানুষকে গরু ছাগলের মতো ট্রিট করা হয়েছে। মানে আমাদেরকে রাতের অন্ধকারে রেখে এই পোর্ট দিয়ে দিল, ওই পোর্ট দিয়ে দিল। শেখ হাসিনাকে একটি ফাঁসির আদেশ দিল ওই দিন যেদিন পোর্ট চুক্তি করবে। তারপর এই যে বাণিজ্য চুক্তি করলো, কোনো ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্টের সাথে কনসাল্ট করলো না। ইউনুসের যে গোয়েবলস, সে বলে যে ট্রেড এক্সপার্টের সঙ্গে কথা হয়েছে। ট্রেড এক্সপার্টের নাম কি? বশির সাহেব, মানে ওই যে আকিজ বিড়ির বশির সাহেব। উনি কি ট্রেড এক্সপার্ট? মানে একজন আমদানি রপ্তানি করলে কি ট্রেড এক্সপার্ট হয়ে যায়? ট্রেড এক্সপার্ট তো ডিফারেন্ট থিং। তাকে ইন্টারন্যাশনাল ট্রেড, ইকোনমি সবকিছুর উপরে কম্প্রিহেন্সিভ নলেজ থাকতে হবে। সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হতে পারতেন, বা একাধিক, বা অর্থনীতিবিদ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে আসছেন। আপনি তো এই আলিরিয়াজ ফালিরিয়াজ কত কিছু নিয়ে আসছিলেন। তো ওই সময় আলিরিয়াজ আনছেন, আর এত বড় একটা চুক্তি, এই চুক্তি তো আলোচনা হওয়া ছিল, উচিত ছিল প্রকাশ্য প্ল্যাটফর্মে, বাংলাদেশ টেলিভিশন সহ সব জায়গায়, যে এই চুক্তিটা হবে, জাতির একটি মতামত নেওয়া দরকার ছিল। কিছুই নিলেন না। আপনি আকিজ বিড়ির বশির, আর সেই গোয়েবলস, আর ইউনুস, আর ওই যে আশিক চৌধুরী,
মিলে চুক্তিটা করে ফেললেন, দেশ বিক্রি করে দিলেন। এইভাবেই আপনারা এখন আমার সশস্ত্র বাহিনীকে, আমার আর্মিকে, আমার নেভিকে, আমার বিমান বাহিনীকে আপনারা বলির পাঠা বানাচ্ছেন। আমি আবার বলছি, বলির পাঠা বানাচ্ছেন। এটা নিয়ে কেউ কথা বলছে না, কিন্তু এই যারা যাবেন সেখানে তারা যদি নিহত হন, হইতেই তো পারে, যুদ্ধ তো হতাহত হইতেই পারে, নিহত অথবা আহত, তো কাঁদবে তো সেই সশস্ত্র বাহিনীর সদস্যের সন্তানরা, পরিবাররা, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন, তারা কাঁদবে। এত বড় একটি জঘন্য কাজ আপনি করলেন, সেনাবাহিনী প্রধানকে জানালেন না, নৌবাহিনী বিমান বাহিনী প্রধানকে জানালেন না। আপনি বলবেন তাহলে জঘন্য কেন, আমরা তো জাতিসংঘ শান্তিরক্ষী মিশনও পাঠাই। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে একটা অ্যাক্সিডেন্ট হলে বিশাল কম্পেনসেশন আছে, আর ওইটা তো শান্তি মিশন, আর এটা তো যুদ্ধ। সেখানে যদি কম্পেনসেশন হয় 5 টাকা, এখানে কম্পেনসেশন হবে 50 টাকা। তাহলে এরকম শর্ত থাকতে হবে যে একজন সদস্য সশস্ত্র বাহিনী যিনি যাবেন, কোনো অঘটন ঘটলে, সেটা নিহত হোক বা আহত হোক, তার জন্য একটি বড় অঙ্কের টাকা, সেই বড় অঙ্ক মানে কমপক্ষে $15 কোটি, 15 কোটি, 20 কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে নিহত হলে। আহত হলে 5 কোটি, 6 কোটি ডলার। তাহলে কি যে একটা অ্যাক্সিডেন্ট হলে ওই সশস্ত্র বাহিনীর সদস্যদের স্ত্রী, সন্তান, বাবা, মা, ভাই, বোন, তাদের সারা জীবনের কান্না আমাদের জাতিকে বহন করতে হবে না? আমাদের পররাষ্ট্র নীতির একটা নীতি আছে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়। এই যে আমরা সৌদি চলে গেলাম, নিরপেক্ষতার প্রশ্নে আমরা ক্ষতিগ্রস্ত হব কিনা? সৌদি চলে গেলাম নিরপেক্ষতার প্রশ্নে, আপনি তো পাকিস্তানের সাথেও সম্পর্ক রাখেন। যদি যুক্তিতে আসেন, তা 71-এ 30 লাখ মানুষকে হত্যার দায়ে আমার 5 থেকে 7 লাখ বাবনের ইজ্জত লোটার দায়ে বাঙালি জাতির একমাত্র শত্রু তো পাকিস্তান। হিটলার যদি বেঁচে থাকতো, আপনার কি মনে হয় যে ইহুদি জাতি হিটলারকে আপনজন মেনে নিত? কখনোই না। তো আপনি তো বাংলাদেশে যারা চিহ্নিত শত্রু রাষ্ট্র পাকিস্তান, তার সঙ্গে সম্পর্ক করছেন, তো কাজেই ওই পররাষ্ট্র নীতির ব্যাপারটা, এটা তো শুরুতেই প্রশ্নবিদ্ধ। পাকিস্তানকে যেদিন আমরা স্বীকৃতি দিলাম, সবার সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, ঠিক, কিন্তু আমরা তো বৈরিতা করি। আমরা তো ইসরায়েল রাষ্ট্রের সাথে বৈরিতা করি, আমাদের পাসপোর্টও লেখা আছে। তো আপনি তো পররাষ্ট্র নীতি মানেন না। আপনি কি আপনার পাসপোর্টকে ওপেন করে দিয়েছেন? কাজে এইগুলো হলো নেহায়েত একটি কথার কথা, যেই কথার কোনো মূল্য নেই। আসলে আমি যেটা বলছি, বলে শেষ করব, যে গণতন্ত্র বলুন আর কি তন্ত্র বলুন, সেটা বড় কথা না। যেই দেশের জনগণের মূল্য থাকে না, 18 কোটি বাঙালির যদি মূল্য না থাকে, বাংলাদেশের যদি মূল্য না থাকে, তাহলে এই সমস্ত কথা অর্থহীন। 18 কোটি মানুষের যদি মূল্য থাকে, তাহলে আওয়ামী লীগের 6-7 কোটি মানুষের মূল্য থাকবে। তাদেরকে দেখেন যেখানে পাচ্ছেন সেখানে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন। আজকে খুব খারাপ লাগলো যে একটি ভিডিও দেখলাম, আমি সত্যি কি মিথ্যা সেটা জানি না, যে একজন আওয়ামী লীগ নেতা হওয়ার বা আওয়ামী লীগ কর্মী হওয়ার অপরাধে তার কন্যাকে বলাৎকার করা হচ্ছে প্রকাশ্যে। এই দৃশ্য যদি আমরা দেখি, তাহলে জাতিকে সম্মান দিচ্ছে না রাষ্ট্রযন্ত্র। 18 কোটি মানুষকে সম্মান দিতে হবে, সেটা আওয়ামী লীগ হবে, সেটা বিএনপি হবে, সেটা জাতীয় পার্টি হবে। তখন আমাদের গণতন্ত্রের কথা, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই সমস্ত কথা বলতে হবে। আর আমাদের মধ্যে যে একটি ডাবল স্ট্যান্ডার্ড, কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে, বিদেশ নীতির ক্ষেত্রে, বিশেষ করে বিদেশ নীতির ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারী ভূমিকা, দ্বিমুখী ভূমিকা, তা আওয়ামী লীগও করেছে, তার আগের সরকারও করেছে ইসরায়েলের ব্যাপারে। এই সমস্ত দ্বিমুখী নীতি থেকে বের হয়ে আসতে হবে। আমরা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যেকের সাথে সম্পর্ক করব,
আমরা জাতীয় স্বার্থকে প্রায়োরিটি দিব। জাতীয় স্বার্থকে প্রায়োরিটি দিতে হলে ভারতের সাথে সম্পর্ক অবশ্যই গভীর করতে হবে, এবং যারা আমাদেরকে সহযোগিতা করবে, যারা শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, সহযোগিতা। সহযোগিতা মানে জিনিস বিক্রি করা না। পাকিস্তান তো বিক্রি করতে চায় আমাদের কাছে, আমেরিকার মতনই। তার পাকিস্তানের তো সাহায্য করার মতো কোনো এবিলিটি নেই, সেটা তো একটি ভিখারি রাষ্ট্র। ভারতকে লাগবে, রাশিয়াকে লাগবে, চীনকে লাগবে, আমেরিকাকেও লাগবে। সবাইকে চমৎকার ভাবে ব্যালেন্স করে আমাদের চলতে হবে, যেভাবে ভারত চলে। সেই জন্য আমাদের একজন গাইডিং পার্টনার লাগবে, যে আমাদেরকে গাইড করবে। সেই গাইডিং পার্টনারটা তো আর কেউ নয়, আমাদের অবিচ্ছেদ্য প্রতিবেশী ভারত। সেই ভারতের সহযোগিতা নিয়ে বাংলাদেশ অতীতে শেখ হাসিনার আমলে তো বিশাল অগ্রগতি অর্জন করেছিল, সাফল্য অর্জন করেছিল। আবার বাংলাদেশ সাফল্য অর্জন করবে। তবে কথা শেষ করব এইটুকু বলে, যে ভেদাভেদ ভুলে, সবকিছু ভুলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি হোক, এই সমস্ত হিংসা বিদ্বেষ দূর হোক, এবং সবার আগে প্রত্যেকটি রাজনীতিবিদকে জাতি আমাদেরকে, আমরা 18 কোটির মানুষ, আমাদেরকে সম্মান দেওয়ার মতো যে একটি প্রয়োজনীয়তা তারা বোধ করতে শুরু করুক।